মা চলে গেল 1 বছর। দেখতে তিনি নিঃসন্দেহে পুতুলের মতো, নামটাও পুতুল পরি। এই পুতুলের মতো দেখতে মানুষটার জীবনে যে কত অদ্ভুত ঘটনা ঘটতে পারে। একটা মা যে 1 বছর বয়সেই মা তাকে রেখে চলে যান, তার ভালোবাসার মানুষটা তাকে রেখে চলে যায়। জীবনের কত শত গল্প তার বুকের মধ্যে জমা। এরকম একটা অদ্ভুত গল্প আজকে আপনি শুনতে শুরু করলেন। শুরুতে রিকোয়েস্ট করি, যদি আপনি চান এই ভিডিওটা শেয়ার করতে এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদেরকে হেল্প করতে, প্লিজ ডু। আর নিজের গল্প বা কোনো কিছু বলতে চাইলে স্ক্রলে দেখানো নম্বর বা আমাদের পেজে ইনবক্স করে আমাদের সঙ্গে যোগাযোগ করবেন। পুতুল, সোশ্যাল মিডিয়া আপনাকে সবাই চেনে। জি। ইনফ্যাক্ট টিকটক বলেন, ফেসবুক, ইনস্টাগ্রাম সব জায়গাতেই আপনি বাংলাদেশের পরিচিত মুখদের মধ্যে অন্যতম। হাসি খুশি মানুষটার পেছনে এত দুঃখ কেন? হাসি খুশি মানুষটার পিছনের গল্পটা হচ্ছে, আমি ছোটবেলা থেকেই কষ্ট পেতে পেতে আসতেছি। এখনো অনেক পাওয়া না পাওয়ার গল্প আছে। যখন মা কি জানি না, বাবা কি তাও জানি না, একেবারে একটা দুধের শিশু যাকে বলে, সেই অবস্থায় আমার বাবার সাথে আন্ডারস্ট্যান্ডিং ভালো ছিল না। অবশ্যই আমার দাদার বাড়ির সাথে তার আন্ডারস্ট্যান্ডিং ভালো ছিল না, এই কারণে সে আমাকে রেখে চলে যায়। তারপর আমি বড় হই আমার দাদার বাড়িতে, আমার চাচাদের কাছে। কতদিন বয়স হয়েছে? তখন আমার বয়স 1 বছর, জাস্ট আমার 1 বছর হয়েছে। তখন আমার মা একেবারেই চলে গেল। আর একেবারে চলে গেল? একেবারেই চলে গেল, মানে এর মধ্যেও কয়েকবার চলে গেছে রেখে? আমি শুনেছি যে তার সাথে আন্ডারস্ট্যান্ডিংটা এতটাই খারাপ ছিল আমার বাবার সাথে, সে মাঝে মাঝেই চলে যেত, আপনাকে রেখে? আমাকে রেখে চলে যেত। আপনার কি দোষ? কখনো হয়তো আমাকে নিয়ে যেত, আবার আসতো, আবার যেত, এরকম। আর একটা পর্যায়ে সে 1 বছর পরে একেবারেই চলে যায়। যাওয়ার পরে সে আর আসে না, ব্যাক করে না। আর আমার বাবা হচ্ছে এমন একটা মানুষ, সে রূপান্তরিত হয়, সে পৃথিবীতে আছে কি নাই সেটা আমি বুঝতাম না। মানে আমার বাবা একটু অ্যাবনর্মাল টাইপের হয়ে যায়। তো সেই জায়গা থেকে সে তার যে আমি তার সন্তান, আমি তার মেয়ে, এটা সে কখনোই ফিল করতো না। আমার সাথে আমার বাবার কোনো স্মৃতি নেই। আমার বাবা আমাকে কখনো নাম ধরে ডাকতো না, কখনো পাশে এসে বসতো না। আমার বাবা কখনোই 8-10টা বাবার মতো ছিল না। মানে উনি পাগল হয়ে যায় প্রায়? হ্যাঁ, পাগল, পুরোপুরি পাগল না, সে সব বুঝতো। আমি তার মেয়ে, সে জানতো এটা তার বাড়ি, সে বুঝতো তার এরা আত্মীয় স্বজন সবকিছু সে বুঝতো, কিন্তু সে কেমন যেন অ্যাবনর্মাল। এই জায়গাটা থেকে সে মানে কেমন যেন একটা অ্যাবনর্মাল ছিল। এটা কি মা চলে আপনার মানে হ্যাঁ, তার ওয়াইফ চলে যাওয়ার আমার পরে মা চলে যাওয়ার পরে সেই জিনিসটা একেবারে সম্পূর্ণ এরকম হয়ে যায়। শোকটা নিতে পারে? হ্যাঁ। তারপরে আমার মা কিন্তু ওদিক থেকে ওই পাশে চলে যায়। সে 2 বছর পরে হোক, 3 বছর পরে হোক, সে কিন্তু আবার অন্য জায়গায় বিয়ে হয়। আর আমি হচ্ছে আমার দাদার বাড়িতে থাকি। বাবা আমার থেকেও নাই, আর মা তো নাই। আমার দাদি যত বছর বাইচা ছিল, আমি খুব ভালোই সুন্দর একটা ছিলাম। আমার ফুপির আমাকে খুব আদর করে, চাচারা খুব আদর করে বড় করছে। কিন্তু বাবা মা না থাকার যে একটা কষ্ট, এটা মানে পৃথিবীতে যাদের বাবা মা আছে তারা কোনো দিন বুঝবে না। আমি সেই তখন থেকে আজ পর্যন্ত আমার বাবা মার যে একটা আদর, বাবার ভালোবাসা, মায়ের একটা ভালোবাসা, মা একটু কাছে নিবে, একটা একান্ত মায়ের সাথে কথা বলা, মায়ের সাথে যে একটা সম্পর্ক থাকে একটা সন্তানের, বিশেষ করে একটা মেয়ের, সেটা আমার সাথে কখনোই হয় নাই। আগে এতটা ফিল করতাম না, এখন মানে মিডিয়া জগতে আসার পরে আমি জিনিসটা ফিল করি। যখন দেখি সবাই মাকে নিয়ে ব্লগ করে, বাবাকে নিয়ে ব্লগ করে, বা ভাই বোন থাকে, আসলে আমার লাইফে কেউ নাই। ভাই বোনও নেই? না, আমার ভাই বোনও নাই, আমি একেবারেই একা। আমার আসলে এই জীবনে আমার হয়তো বা মানে কিভাবে আল্লাহ আমার পাঠাইছে, আলহামদুলিল্লাহ, তারপরও আল্লাহ আমাকে সুস্থ রাখছে। আমার চাচা, ফুপি, এরা ছাড়া আমার লাইফে কেউ নাই। আপনার মা কি একবারও খোঁজ নেয়নি আপনার? এখন এখানে একটা কথা আছে, আমার মার সাথে আমি মাঝে মাঝে যোগাযোগ করতাম। উনি না, উনি কখনো যোগাযোগ করে নাই। উনি একটা মনে কষ্ট নিয়ে গেছে আমাদের বাড়ি থেকে, উনি আর কখনো যোগাযোগ করে নাই। এখন সেটা উনি কিন্তু উনি বাড়িতে কষ্ট নিয়ে গেছে, আপনি তো তারে কষ্ট দেন নাই। না, আমি আমি তো ছোট ছিলাম। সবচেয়ে বড় কথা হচ্ছে উনি তো আপনারে ফেলে যাবে কিভাবে? সে তো পরবর্তীতে আবার মা হয়ে গেছে। তার যখন আবার মা হয়েছে বলে কি আগের সন্তান মরে হ্যাঁ, গেছে? এখন মানুষ একটা কথা বলে না, চোখের আড়াল মানে মনের আড়াল। এখন দুনিয়াটা এরকমই, সন্তান, বাবা মা, এগুলো নিজের আসলে সন্তানও তাই বলে মরে যায় আরেক জায়গায় বিয়ে করে সুখে শান্তিতে থাকলে? সুখে আছে কি দুঃখে আছে সেটা তো এখন বড় কথা না। সে আমার সাথে আর কখনো যোগাযোগ করে নাই, বা আমাকে নেওয়ার জন্য সে কখনো ট্রাই করে না, আমাদের বাড়িতে কখনো আসে নাই, ওভাবে সে কখনো চেষ্টা করে নাই। তার চেষ্টা একটু কমতি ছিল। সে যেহেতু মা, চাইলে সে নিতে পারতো আমাকে। তার ওরকম একটা ইয়া ছিল, অধিকার ছিল, আমি তার সন্তান।
সে ওভাবে চায়নি। সে চাইলে হয়তো বা নিতে পারতো। সে এখন তার সংসার জীবন নিয়ে সে যেমনই থাক, তার ওখানে বাচ্চা আছে, তো এরকম আর কি। আর এখন হচ্ছে আমি যে বর্তমানে টিকটকে, ফেসবুকে এসব জায়গায় আমি যে ভিডিও করি, তো এখানে অনেক ট্রলের শিকার আমি হই। হুম। আহ, অনেক ট্রল, মানে আমি, আমার কষ্টটা হচ্ছে এখানে যারা মিডিয়াতে কাজ করে তারা প্রত্যেকে এতটাই এতটাই ভালো যে তাদের সবার ভিতরে কি আমি এতটাই খারাপ? সবার মাঝে কি আমি খারাপ? আমাকে নিয়ে এত ট্রল, বাংলাদেশে এত ট্রল, আসলে পিছনের ঘটনাটা কেউ জানে না। মানে বর্তমান অবস্থানটা দেখেই সবাই মানে কি নিয়ে বিবেচনা করে। troll? আমি আপনাকে কি বলবো, মানে এরকমও হয় যখন আমি ফার্স্ট টাইম একবারে টিকটকে আসি, খুব অল্প সময়ের ভিতরে, মানে এখন অনেক নতুন নতুন মুখ আসছে যারা এই মুহূর্তে ভাইরাল সেলিব্রিটি বা মানুষ পরিচিতি পেয়ে গেছে। তখন তাদের কোনো অস্তিত্ব ছিল না যখন আমি মানে ফর ইউতে ছিলাম। আমি বাংলাদেশে এমন কোনো জেলা ডিস্ট্রিক্ট নেই যেখানে আমাকে চিনে না এখনো। হুম। এখনো আমি ধরতে গেলে ওই ট্রেন্ডিং এর 10 জনের ভিতরে একজন এখনো। হুম। কিন্তু আর 10 জনকে না নিয়ে ট্রল না করে আমাকে নিয়ে ট্রল করে। এখন ট্রল করার কারণ কি, আমি যেটা মনে করি আমার একটু মানে ওয়েটটা একটু বেশি, সেই জায়গা থেকে অনেকেই মানে অ্যাকসেপ্ট করতে পারে না যে কি ব্যাপারে, মানে এত হবে কেন, ভাইরাল হলো কিভাবে, ওর তো ভাইরাল হওয়ার ওরকম যোগ্যতা নাই, এই সেই এরকমটা মানে অনেকের থিঙ্কিং। এই জায়গা থেকে মানে ট্রলের আমি শিকার মানে হয়েছি। আপনি একটু ওজন বেশি বলে মানুষের অনেক জ্বালা। হ্যাঁ, অনেক জ্বালা। আর তার চেয়েও বড় কথা হচ্ছে আমার হাজবেন্ডকে কেন আমি দেখাই না, আমার বাবা মা ফ্যামিলিকে কেন আমি দেখাই না। কি আছি। মানে একটা কথা আমি তাদেরকে কিভাবে বলবো? আমি তো তাদেরকে বলতে পারি না যে আমার দেখানোর মতো কেউ নাই। আমি যে আমার বাবাকে নিয়ে একটা ব্লগ করব, আমার তো বাবা নাই। আমি যে আমার মাকে নিয়ে একটা ব্লগ করব, আমার তো মা নাই। আমি আমার বাবা মাকে নিয়ে কিভাবে ব্লগ করব? কিভাবে আমার একটা বোনকে নিয়ে আমি ব্লগ করবো? আমার তো বোন নাই। তো যারা আছে তারা তো আমার সাথে ভিডিওতে নাও আসতে চাইতে পারে, তারা তো এই জগতের নাও হইতে পারে, তাদের তো ইচ্ছা নাও থাকতে পারে আমার সাথে ভিডিও করার। এই জিনিসটা আমি মানে সরাসরি বলতে পারি না যে আমার আসলে এরকম কেউ নাই যে আমার সাথে একটা ভিডিও করবে, একটা ছবি তুলবে বা একটা ছবি তুলবে। এমনও হয় যে ফার্স্ট টাইম লাইফের শুরুর টাইমটা আমার একটা স্ট্যান্ড ছিল না ভিডিও করার। আমি অনেক কষ্ট করে ভিডিও করতাম, মোবাইল জানালার ভিতরে রাখতাম, এরকম টেবিলের ভিতরে রাখতাম, বয়মের উপরে রাখতাম। একটা মানুষ ওরকম যে থাকবে আমাকে একটু হেল্প করবে, একটা ভিডিও করবে, আমার মনটা স্যাটিসফাই করে দিবে, একটা সুন্দর ভিডিও করবে, এরকম কেউ ছিল না। মানে সবার ভিতরে একটা ইগনোর ভাব ছিল। মানে কি করো তুমি এসব, কেন করো এসব, এগুলো কি ভালো মেয়ে করে, ভালো মানুষ করে, মানে এরকম একটা চিন্তা ভাবনা সবার ভিতরে। সেই জায়গা থেকে এখানে এখন আসা, এখন তো বাংলাদেশের সবাই চিনে। একটা কথা আছে না, যে মানুষ কষ্ট করলে আল্লাহ ফল অবশ্যই দিবে। আমি আমার লাইফে যখন আমি খুব ছোট ছিলাম, বাবা মা ছিল না, এরকম অনেক চাহিদা আছে যেগুলো আমার পূরণ হয়নি। অনেক চাহিদা। আমি একটা সময় ছিল আমার একটা ভালো জুতা ছিল না, আমার একটা ভালো জুতা ছিল না। একটা বান্ধবীর জন্মদিন ছিল, ভাইয়া ওর আমার সাথে পড়াশোনা করতো, তো ওর জন্মদিনে দাওয়াত ছিল, আমি ওর জন্মদিনে যাওয়ার জন্য একটা ড্রেস ছিল না আমার। আমার একটা পায়জামা ছিল, সেটা ছিঁড়া ছিল। সেই পায়জামাটা, সেই ড্রেসটা আমি পরে যে আমি যে একটু আনন্দ করব সেটাও করতে পারতেছিলাম না, কারণ আমি একটা মেয়ে। তখন আমি ক্লাস 7-এ পড়ি। তো আমি একটু নড়লে যদি পায়জামার কোনো দিক থেকে কিছু দেখা যায়, আমি একটু ঘুরে বসলে যদি একটু দেখা যায় ওরা একটু আনন্দ করতেছে, আমি একটু বাঁকাতারা হইলাম, আমার কিছু একটা যদি দেখে ফেলে কেউ, আমি এই ভয়ে ওই বান্ধবীর জন্মদিনটা অনেক কষ্ট করে পার করে আসছিলাম। আমার একটা স্যান্ডেল ছিল না, একটা ভালো পোশাক ছিল না ভাইয়া। সেই জায়গা থেকে মানে আজকে আমি এখানে আসছি। আর একটা কথা আছে যে উঠে আসার জন্য একটা হাতের প্রয়োজন। আমি কখনো একটা হাত পাই নাই এখন পর্যন্ত না। আমার সম্পূর্ণ লাইফের জার্নিটা একা একা। আমার ফ্যামিলি থেকে আমাকে যতটুকু বড় করে দিছে আমার চাচারা ফুপিরা, তারপর থেকে আমি সম্পূর্ণই আমার মতো করেই তো এই চলতেছি। একাকিত্বের লাইফে তো আপনার জীবনে মানুষও আসে একজন এবং প্রতারণার শিকার হন আপনি। হ্যাঁ, আমি প্রতারণার শিকার হই। সেটা তো আরো ভয়ঙ্কর। ওটা হচ্ছে এরকম,
তখন আমি একেবারেই বয়স কম, আমি ক্লাস 9-এ পড়ি। 9-এ উঠেছি মাত্র, আমি বই পেয়েছিলাম তখন। 9-এ উঠে জাস্ট জানুয়ারি মাসে বইটা নিলাম। ওরকম সময়ে একজনের সাথে আমার সম্পর্ক হয়। হওয়ার পরে আহ, আসলে তখন ভালোবাসা কি আমি বুঝতাম না, ভালোবাসা জিনিসটা বুঝতাম না। তারপর তার সাথে কথা বলতে বলতে কেমন যেন একটা আমি মোহতে পড়ে যাই। হুম। মোহতে পড়ে যাওয়ার পরে কোথায়? এটা হচ্ছে আমাদের এলাকাতেই স্কুল। সে ওখানে ভাড়া থাকতো। আচ্ছা। সে কখনো মানে প্রকাশ করতো না যে সে এখানকার ভাড়াইটিয়া। আপনি কি টিকটকে কথা বলতেন নাকি না এতে? ভাইয়া, এটা অনেক আগের ঘটনা রিয়েল তখন। লাইফে? হ্যাঁ, রিয়েল লাইফে। টিকটক ছিল না তখন, একেবারেই অনেক আগের ঘটনা। তখন সেই ছেলেটা আমার সাথে এরকম সম্পর্ক জড়াতে চায়। তখন আমি আসলে প্রেম ভালোবাসা বুঝতাম না। তারপরে একটা বয়স পর্যায়ে, কত তখন আপনার? তখন আমার বয়স, আমি ক্লাস 9-এ উঠছি, ও, 14, 14। 14 কি একদম 15 হবে এরকম। শিশু। হ্যাঁ, তখন ওই ছেলেটা আমার সাথে এরকম সম্পর্কে জড়াইতে চায়। আমি আসলে ওখানে কোনোভাবেই মানে প্রস্তুত ছিলাম না, মানে বুঝতাম না, আমি ভালোবাসা বুঝতাম না তখন। তারপরে একটা সময় ওর সাথে কথা বলতে 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 একটা সম্পর্কে আমি জড়ায় যাই। সম্পর্কে জড়ায় যাওয়ার পরে ও আমাকে সবসময় আমার সাথে কথা বলে, আমার সাথে হুম, হুম। দেখা করে। স্কুল মিস দিতাম, আচ্ছা। পড়াশোনা থেকে অনেক পিছিয়ে গেলাম। এমনিতেও পড়াশোনাটা একটু, আমার ব্রেন একটু খারাপ ছিল, অতটা ভালো ছিল না। তারপরেও মানে যতটুকু ছিলাম, মানে ওর পাল্লায় পরে একেবারেই আমি এলোমেলো হয়ে গেলাম। হওয়ার হুম। পর এক পর্যায়ে ও আমাকে অফার করে, তুমি বের হয়ে আসো, পালায় বিয়ে করি। তখন কিন্তু আমার বয়স একেবারেই কম। তো পালায় বিয়ে করি যখন বলছে, তো ওইটা তো আমার পক্ষে একেবারেই সম্ভব না, ওইটা আমি হুম। জীবনও পারবো না, ওইটা আমি হুম। বিশ্বাসই করি না যে বিয়ে আবার কি। তো এমন অবস্থায় সে এমন ভাবে আমাকে মানে শুরু করে আমার বান্ধবীদের দ্বারা, নিজে রাস্তাঘাটে মানে হাত কেটে ফেলে, তারপর হচ্ছে মরে যাবে, বিভিন্ন ধরনের হুমকি আমাকে দেয়। দেওয়ার পরে এক পর্যায়ে আমার কাছে মনে হয় যে ও তো এরকম করতে করতে এক সময় হয়তো বা মারা যাবে, আমি তাহলে ওর সাথে চলে যাই। এরকম একটা পর্যায়ে হ্যাঁ, ওই চলে আসে। বয়সে মানুষ অনেক হ্যাঁ, ভুল করে। এরকম একটা পর্যায়ে চলে আসে। তারপর একবার হচ্ছে এরকম একটা ডিসিশন নিই যে আমি ওর সাথে পালায়া যাব। হুম। তো এরকম পালায়া যাব ডিসিশন হওয়ার পরে ও একদিন হঠাৎ করে দেখি যে, জানতে পারি ও আমার সাথে টাইম পাস করতেছে। হ্যাঁ। ও আমার সাথে টাইম পাস করতেছে, ও আরেক জায়গায় রিয়েল লাভ। এবং সে, ওই মেয়েটা হচ্ছে ওর সমবয়সী, আর আমি কিন্তু ক্লাস 9-এ পড়ি। হুম। এরকম একটা আর কি অবস্থা। তখন আমি জানি না, তখন আমি এমন কান্না কাঁদছি যে আমি হয়তো বা এমনও সময় গেছে যে আমি মানে 2-3 মাস ঘুমাইতে পারি নাই, খাইতে পারি নাই। মানে ভালোবাসার মানুষকে পেয়ে হারানোর মতো কষ্ট পৃথিবীতে আর কিছু নাই। সেই মানুষটা আপনার সাথে থাকবে, সম্পর্ক হইলো, আপনি বিয়ে করবেন, ভালোবাসার মানুষটার সাথে সারা জীবন থাকবেন, ওরকম একটা অবস্থান থেকে সে মানুষটা যখন মানে বের হয়ে আসে যে আরেকজনের সাথে সম্পর্ক, এবং সে আপনাকে সম্পূর্ণ ইগনোর করে দেয়, এটা কিন্তু মেনে নেওয়া যায় না। আর এমন একটা সিচুয়েশন ছিল যে আমি একেবারে ছোট ছিলাম যে আমি একটা ডিসিশন নিব, তাকে একটা হুমকি দিব। খুব ইনভলভ হয়ে গেছিলেন আপনি আমি ওর সাথে। অনেক ইনভলভ হয়ে গেছিলাম যে আমি, বিশ্বাস করবেন না ভাইয়া, মানে আমি তো এখন সংসার করতেছি, আমি যার সাথে সংসার করতেছি আমি তাকেও ভালোবাসি না। আমার, যাকে আমি ভালোবেসেছিলাম তার স্থানটা আমি কখনোই কাউকে দিতে পারবো না। আপনার হাজবেন্ড জানেন ওনার কথা? জানে, ও জানে, ও এটাও জানে যে আমি ওকে ভালোবাসি না। কিন্তু হ্যাঁ, আমি ওকে রেসপেক্ট করি, আমার হাজবেন্ড, আমার সাথে সংসার, আমি চাচ্ছি যে আমার সংসারটা সারা জীবন সুন্দরভাবে পার হয়ে যাক, কিন্তু আমি ওকে ভালোবাসি না। আমার ও মাই গড। হাজবেন্ডের সাথে আমার সম্পর্ক, আমার বিয়ে হয়েছে, সবকিছু ঠিক আছে। এবং এখানে যে একটা হাজবেন্ডের সাথে যে একটা মানে থাকে না একবার, মানে আমার হাজবেন্ডের জন্য আমি পাগল, ও ছাড়া আমি বাঁচবো না, এরকমটা আমার ক্ষেত্রে না। আমার সাথে ওর সম্পর্ক, আমরা হাজবেন্ড ওয়াইফ, আমি সারা জীবন সংসার করব, আল্লাহ যদি আমাকে বাঁচায় রাখে, সংসার আল্লাহ সুন্দর করুক, কিন্তু আমি ওকে ভালোবাসতে পারবো না। ও মাই গড, আপনার হাজবেন্ড এটা জানে? হ্যাঁ, জানে, বুঝে। আমি তো আসলে প্রকাশ করার কিছু নাই, বুঝতে পারে যে আমি বলিও মাঝে মাঝে আমি তোমাকে ভালোবাসি না। আর ভালোবাসাটা তো সস্তা না, ভালোবাসাটা লাইফে একবার আসে, আর একবারই ওটা শেষ, মৃত্যুর আগ পর্যন্ত থেকে যায়। এবং আপনি সেটা হারিয়েছেন। আমি ওটা হারাইছি, এবং আমি কখনো, তাকে আমি কোনো দিনও ভুলতে পারবো না। আমার মৃত্যুর আগ পর্যন্ত আমি তাকে মনে রাখবো। আমার, আমি, সে আমাকে হয়তো বা মনেও করে না ভাইয়া, ও বিবাহিত এখন বর্তমানে, ওর 2টা মেয়ে আছে।
আমি জানি, এবং কেউ অনেক ভালো আছে ওর পার্সোনাল লাইফে। আমি ভালো আছি, আমার জীবন নিয়ে সুখে আছি, কিন্তু ওকে আমি ভুলতে পারি না। আপনাদের কি শুধু কথা হইতো না আরো বেশি কিছু না, ছিল? আমাদের শুধু কথা হইতো, দেখা হইতো, এর থেকে বেশি কিছু তখনকার সময় ছিল না। ভালোবাসাটা পবিত্র ছিল। তাইলে এত এফেকশন কেন? আমি তাকে আমার লাইফের ফার্স্ট ভালোবাসা, আমার জীবনের প্রথম ভালোবাসা, এবং আমি অনেক ট্রাই করছি যে আমি কারোর সাথে জড়াবো, আমার হয় না। এখন তো ইনবক্সে হাজারো ছেলে আপনাকে প্রপোজ করার হ্যাঁ, কথা। এই কথাটা বলছেন ভাইয়া, এখন ইনবক্সে এত পরিমাণে মেসেজ আসে সম্পর্ক করার জন্য। তুমি কেন এত নর্মালি থাকবা, তুমি এত সুন্দর, তুমি এত স্মার্ট, তোমার জীবনটা আরো উপরের দিকে যেতে পারে, তুমি আমার সাথে কথা বলো, একদিন দেখা করো, এরকম প্রপোজও আমি পাই। তুমি কেন এই ফোন চালাবা, তুমি কেন ওই ফোন চালাবা, তোমার হাতে তো আইফোন 16 প্রো ম্যাক্স থাকবে, বা তুমি তো কেন এরকম একটা মানুষের সাথে সংসার করতেছো যাকে তুমি অনলাইনে সবার সামনে আনতে পারো না, সে তোমার যোগ্যই না, নিশ্চয়ই তোমার সে যোগ্য না, নয়তো তুমি তাকে সামনে আনতা। ঠিক আছে, তারপরে তুমি এই লাইফ থেকে এখন বের হয়ে আরো ভালো, আরো মানে মানে একটা কথা বলে, মানে এমন ভাবে বলে যে অনেক সময় অনেক মেয়েরা ওই লাইফে চলে যেতে চাবে। যখন আপনাকে কথাটা আমাকে বলতেছে যে তুমি তো চাইলে আরো হাইফাই লাইফ লিড করতে পারো। কেমন ভাইয়া, কেন? হ্যাঁ, তুমি তো চাইলে এরকম করতে পারো। তো দেখা গেছে যে আমি কথাটা আর আগাই না। ওর কথাটা আগাইলে সে এমন একটা কথা বলবে, আমি কিন্তু আমার সম্মানটা ফিরে পাবো না। এবং এমনও হয় আমি মিডিয়া থেকেও কিন্তু অফার পাই। হুম। অফারগুলো পাই এরকম নাটকের জন্য, বা শর্ট ফিল্ম থাকে এই টাইপের কিছু। তো ওইটার জন্য তারা এমন একটা কিছু মানে আমার কাছে আবদার করে, যেটাতে আমি আসলে আগাইতে পারি না, মানে বাজে ইঙ্গিত করে। দেখা গেছে আমি যদি সেই জিনিসটাতে রাজি হই, হয়তো বা আমি একটা নাটক করতে পারবো, হয়তো আমি একটা শর্ট ফিল্ম করতে পারবো, বা আমার ক্যারিয়ারটা আরো উপরে উঠবে, এরকম একটা অবস্থা এখন বর্তমানে। টিকটকের ভেতরেও তো অনেক পলিটিক্স হয়। হ্যাঁ, অনেক পলিটিক্স হয় ভাইয়া। আমার হচ্ছে, আমি বললাম না যে যখন আমি এই লাইনে আসি, তখন অনেক, এখন যারা নতুন ফেস তারা ছিলই না, তাদের কোনো অস্তিত্ব ছিল না। তখন আমার 1.4 মিলিয়নের একটা ফলোয়ারের আইডি টিকটকে, আমার একটু প্রবলেম হয়। তো তখন আমি আসলে ব্যাপারটা বুঝতে পারতেছিলাম না একা একা। তো এই কারণে আমি একজনের সহায়তা নিতে চাই, যে কিনা খুব পরিচিত। আমি কিন্তু তার কথা বললে সবাই এখন চিনবে, তবে আমি তাকে নামটা তাকে বলবো না। সে হচ্ছে আমাকে এমন একটা অফার করে, সে একটা বাজে অফার করে, বলতেছে তোমার কোনো টাকা লাগবে না, আমি তোমার টিকটক ব্যাক করে দিতেছি। তাইলে কি তুমি কি তুমি আমার সাথে একটু ভিডিও কলে কথা বলো। ভিডিও কলে কথা বললে অসুবিধা নেই। এখানে অন্য ধরনের একটা ইঙ্গিত সে আমাকে আরেকটু গভীরভাবে দিছে, যেটা আমি বলতে পারতেছি না আর কি। ও, সে আমাকে বলতেছে তুমি আমার সাথে ভিডিও কলে একবার কথা বলো, আমি তোমার টিকটক আইডি ব্যাক করে দেবে 1 সপ্তাহের ভিতরে, তোমার কোনো সমস্যা নেই। আর এটা আমি প্রাইভেসি মেনটেন করব, সমস্যা নেই, কোনো কিছু হবে না, কেউ জানবে না। হুম, তখন আমি তো ভাইয়া, এখন 1.4 মিলিয়নের একটা আইডি, আমার তো ভিতরে একটা ছটফট করতেছে যে হায় আল্লাহ, আমার আইডিটা, এত বড় আইডিটা, একটা আইডি দাঁড় করাতে যে কতটুকু নিচে নামতে হয়, কতটুকু কষ্ট করতে হয়, এটা কিন্তু আমি জানি। হুম, তখন এই অফারটা পেয়ে আমি কিন্তু চুপ হয়ে যাই। তারপরে আমি আরেকজনের কাছে যাই, যে না, এর সাথে তো আমার ভিডিও কলে কথা বলতে হবে, সে একটা খারাপ কিছু আমাকে ইঙ্গিত করবে, সে একটা খারাপ কথা বলবে, সে আমাকে একটা কিছু মানে এমন একটা কথা বলবে যে এটা একটু করো, এটা একটু করো, সেই করো, এটা তো আমার পক্ষে সম্ভব না। তো ওনার কাছ থেকে বাদ দিয়ে আমি আরেকজনের কাছে যাই, যে সে বলে আচ্ছা ঠিক আছে করে দিবা, এত টাকা দিতে হবে। সে আমি রাজিও হইলাম। রাজি হওয়ার পরে সে আমাকে আইডিটা পাসওয়ার্ড নিয়ে আমাকে আর আইডিটাই দিল না। হ্যাঁ, সিরিয়াসলি? হ্যাঁ, 1.4 মিলিয়নের আইডি একটা টিকটকে, তখন মানে আরো 3 বছর আগে, যখন কেউ বাংলাদেশে আমার মতো ফেমাসিটি ছিল না। এখন যারা নতুন আসছে তাদের তখন কোনো সিন ছিল না বাংলাদেশে। তখন আমি একা ফর ইউতে খালি ঘুরতাম, একা। হ্যাঁ, শামিমা অমি যে আছে উনি ছিল আপু, তবে এরকম আরো কিছু কিছু আপু আছে যারা কিনা ছিল। হুম, এছাড়া মেয়েদের ভিতরে আমার মনে হচ্ছে যে 10 জনের ভিতরে আমি একজন ছিলাম তখন। হুম। তখন ওই অবস্থায় আমার আইডিটা আর দেয় না আমাকে। মাই গড, তারপর? এরপর আমি এত ট্রাই করি তার সাথে, এবং আমি আপনাকে কি বলবো ভাইয়া, ওই যে উপরে উঠে আসার জন্য যে একটা হাত লাগে, ওই হাতটাই তো আমার ছিল না। আমি যে তাকে একটু ধরবো ওইরকম পরিচিত আমার কেউ ছিল না। হুম, আমি যে তার সাথে যে মানে একটা সিরিয়াস একটা মোমেন্টে যাবো যে আমার এটা দিবি, না দিলে তোর এই হবে সেই হবে, বা ভাইয়া এটা দেন, ওরকম কোনো সিচুয়েশন ছিল না তার সাথে কথা বলার, যোগাযোগ করার। ওই আইডিটা আমার ওখান থেকেই হারায় গেল। দেন? দেন আমি একটা ফেসবুকে অ্যাকাউন্ট খুলি, ফেসবুক পেজ। ওইখানে আমার আল্লাহর রহমতে ভালো একটা ফলোয়ার, মানে আরও মোটামুটি বছর দেড়েক আগের ঘটনা, 1.5 বছর আগে সেই আইডিটার ভিতরে আমার ফলোয়ার ছিল 5 লাখ, হুম, একটা ফেসবুক পেজে।
5 লাখ ফলোয়ারে তখন আমি খুব সুন্দর কাজ করতেছি। তো কিছু কিছু ইস্যু টিস্যু থাকে যেটা তখন একবার আমি অনেক কিছুই বুঝতাম না। তো ওইটার জন্য আমি খুব ফেমাস একজন মানুষের কাছে যাই। যাওয়ার পরে সেই ভাইয়াটা আমার আইডিটা অ্যাক্সেসে আসে। আসার কিছুদিন পরে আর আমি আইডিটা পাই না, আমার ফোন থেকে গায়েব। তো এমনও সময় গেছে যে আমি দুই 2 দিন 3 দিন খাইতে পারিনি একটা পেজের জন্য। কারণ 5 লাখের একটা আইডি ইজ নট আ জোক। হ্যাঁ, আমি ওখান থেকে কিছু আর্ন করি, সেই আর্ন দিয়ে কিন্তু আমার লাইফটা আমি চালাই, আমার ফ্যামিলিটা, আমার সংসারটা আমি চালাই। তো সেই জায়গায় আমি আসলে তার সাথে কথা বলার আর কোনো স্কোপ পাইতেছিলাম না। সে আমার সাথে আর কথাই বলেনি, আজও পর্যন্ত কথা বলেনি। সে আইডিটা তো গেল গেল, ওই যে একজনের কাছে যে যাব, যে আমার আইডিটা ব্যাক আনবো, ওরকম কেউ আমার ছিল না। আর আমার সংসারটা হচ্ছে এরকম, এখানে আমার কন্ট্রিবিউটিটা বেশি। আমার হাজবেন্ড খুব সাধারণ একটা চাকরি করে, সে এখন বর্তমান জামানায় মাত্র 10,000 টাকা তার স্যালারি। সব টাকা তো কিচ্ছু হয় না। খুব দেখা গেছে এটা সেটা মিলিয়ে তাদের কিছু আরো আছে, সবকিছু মিলিয়ে সর্বোচ্চ 15, 14, 16 এর উপরে আমি আজ পর্যন্ত দেখি নাই যে সে পাইছে। তো আমার অনেক কষ্ট করে আমি সময়গুলো পার করছি, করার পরে যখন পেজটা দাঁড় করাইছি, সেই পেজটা থেকে আমি একটু আর্ন করতাম, আমি একটু সুন্দরভাবে চলতাম, ওই অবস্থায় আমার পেজটা গায়েব। একটা মানুষের কতটুকু হাত জোর করা যায় আমি ততটুকু চেষ্টা করছি, কিন্তু সে আমাকে আইডিটা দেয় নাই। এখনকার বর্তমান সময়ে এসে একটা পুরুষের ইনকাম সোর্স যদি থাকে 14-15 হাজার টাকা, এখানে সংসার কিছু চলে না ভাইয়া। আমার যখন ফার্স্ট বিয়ে হয় তখন আমি অনেক কষ্ট করছি। প্রথমে ঈদের সময়ে আমি একটা এলাকায় ভাড়া ছিলাম, আমার হাজব্যান্ড যেখানে জব করে। ঈদের সময় ঈদের 3 দিন আগে আমার বাসায় সিলিন্ডার ছিল না, রান্নার গ্যাস শেষ হয়ে গেছিল। ঈদের 3 দিন আগে সিলিন্ডার শেষ, আনার টাকা নেই। হ্যাঁ, আনার টাকা নেই। তখন আমার হাতে কোনো টাকা ছিল না, আনার টাকা নাই, বাজারের টাকা নাই, আমার একটা ভালো ড্রেস নেই, আমার হাজবেন্ডেরও ভালো ড্রেস নেই। এরকম একটা পর্যায়ে সামনে 2 দিন পরে ঈদ, আশেপাশে প্রতিবেশীরা কার কাছে যাব? ঈদের 3 দিন আগে এখন মোটামুটি সিলিন্ডারের দাম টাম সবকিছু দিয়ে প্রায় 7-8 হাজার টাকার প্রয়োজন। এই টাকাটা তার মতো কেউ ছিল না। অনেক কষ্ট করছি, অনেক। আমার লাইফে আমি সেই ছোটবেলা থেকে এখন পর্যন্ত কষ্ট করতেছি। আমার ছোটবেলায় এমন কষ্ট দিয়ে পার হয়েছে যেটা আমি অনেক কিছুই বলতেও পারি না, অনেক কিছু বলতেও পারি না। আর হাজবেন্ডের পক্ষ থেকে হচ্ছে সে আমার জন্য পাগল, আমার প্রতি সে অনেক দুর্বল। আর ওর ঘটনাটা হচ্ছে আমার বিয়েটা এরকম ভাবে হয়, আমার হাজবেন্ড হচ্ছে আমার টিকটকের ফলোয়ার ছিল। তো ওইখান থেকে ও আমার সাথে দেখা করতে চায়, খুব দেখা করতে চায়, একজন ফ্যান হিসাবে দেখা করতে চায়। তো আমি দেখা করতে আসি, পরে ও আসলে আমাকে বিয়ে করে ফেলে ওই দিনই। হ্যাঁ, ওই দিন। হ্যাঁ, কিভাবে ও বিয়ে করে? টিকটকের ফ্যান দেখা করতে আসলো, ওই দিনই বিয়ে করে ফেললো। পাগল নাকি তোমরা? ওই দিনই বিয়ে করে ফেললো ভাইয়া। এখানে একটা বিশাল, গাঁজা খাইলেও কেউ করবে না। এটা হয়ে গেছে আমার সাথে। কিভাবে হয়েছে? সে আসছে, এসে সে ওখানে তার ফ্রেন্ড ছিল উকিল, সে ওখানে বলতেছে যে আমি যদি এখন বিয়ে না করি সে এখন সুইসাইড করবে, এখনই সে গাড়ি নিচে পড়বে। এবং সে করতো, মোমেন্টটা এতটুকু সিরিয়াস ছিল, সে করতো। আমি তার সাথে যে একেবারেই প্রথম পরিচয় তা না, তার সাথে আমার দেখা হওয়ার 15-20 দিন আগে থেকে একটু কথা হইতো হালকা, কেমন আছেন, আমি ভালো আছি। সে একটা ফ্যান আমার, ওইভাবে একটু কথা বলতাম। তো দেখা করতে এসে ভাইয়া ও বলতেছে আমি এখন গাড়ির নিচে পড়বো, আমি মরে যাব, এই হবে সেই হবে, আমি বাঁচবো না না পাইলে। এবং ওর ফ্রেন্ড যেটা, ওই ফ্রেন্ডটা হচ্ছে উকিল, সে উকিল সাহেব আবার বলতেছে যে আপু আপনি যদি চলে যান, একটা কিছু করে ফেললে আপনিও ফাঁসবেন আমিও ফাঁসবো। এরকম একটা অবস্থা থেকে তখন ওকে আমার বিয়ে করা লাগে, ওই অবস্থা থেকে। এবং কি আরেকটা ঘটনা আছে, ওকে বিয়ে করার আগ মুহূর্ত পর্যন্ত আমি ওর সরাসরি ফেস দেখিনি। আমি ওকে বিয়ে করার 4 ঘন্টা পর ওর ফেস দেখছি। কি দেখছিস? ও যদি কানাও থাকতো, ওই কানার সাথে আমার ঘর গলা। কি দেখে বিয়ে করছিস? আমি তো ওকে দেখিই নাই, দেখার তো সুযোগই পাইনি। তাইলে কেমনে কি? আমি ওই যে বললাম না, ফোনে কথা বলতাম, ইমুতে একটা ছবি দেওয়া ছিল। আসে বসলো, বসেও নাই। এসে বসছে, সে রাস্তা থেকে বলতেছে তুমি যদি আমাকে ছেড়ে চলে যাও আমি কিন্তু মরে যাব। ওই দেখা হওয়ার পর থেকে যা রেস্টুরেন্টে বসা বন্ধ। রেস্টুরেন্টেও বসে না, সে সরাসরি আমাকে কাজে অফিসে নিয়ে গেছে। কিসের মধ্যে কি বলতে? এটা একেবারে এটা এমন একটা ঘটনা যেটা এখন আমি নিজেই অবাক হয়ে যাই
যে এরকম একটা ঘটনা আমার সাথে ঘটছে। সে আসছে, আসার আগ দিয়ে সে আমাকে বলতেছে, সে যখন মাঝপথে রাস্তায়, তখন সে আমাকে বলতেছে যে তুমি যদি এখন আমাকে ছেড়ে চলে যাও আমি অনেক বড় একটা কিছু করে ফেলবো। তখন আমি বলছি যে আমি বুঝলাম না, আমি তো দেখা করতে আসছি, আমার না ভালো লাগতেছে না, আমি চলে যাই। বলতেছে যে না তুমি তো যেতে পারবা না। কেন? আমি বললাম যে কেন যাব না, আমার ভালো লাগতেছে না, আমি চলে যাই। বলতেছে যে না তুমি আমার সাথে একটু দেখা করো, তারপর তুমি চলে যাও, আর তুমি যদি আমাকে এইভাবে রেখে চলে যাও আমি কিন্তু বাঁচবো না। এরপরে সে একটা এমন একটা সিচুয়েশন করছে ভাইয়া, মানে ওই সিচুয়েশনটা থেকে আমি বের হয়ে আসতে পারিনি। বাট আমার কাছে খুবই অদ্ভুত লাগলো। অনেক অদ্ভুত, মানে মানুষ ওই যে- বাংলাদেশে এটা ফার্স্ট টাইম যে এভাবে একটা বিয়ে হয়েছে, তাও আবার আমার সাথে, আমার ঘটনা। মানুষ ডেট করতে গেলে পাড়া প্রতিবেশী ধরে বিয়ে দেয়, এটা শুনছি। এটা হ্যাঁ, দেখা করতে গেলে জোর করে বিয়ে করে, এটা প্রথমবার শুনলাম। সে এরকম করছে। তবে হ্যাঁ আলহামদুলিল্লাহ সে আমাকে অনেক ভালোবাসে। ভালো যে সে বাসে আমাকে যেভাবে বিয়ে করছে সে কিন্তু ওইভাবে আমাকে ধরে রাখছে। সে আমাকে ওইভাবেই এখন পর্যন্ত সেম ভালোবাসাটাই এখন পর্যন্ত আমার সাথে সে আছে, এবং সে আমার সাথে কোনো গাদ্দারি করে নাই। মানে সে যে আমাকে হুট করে বিয়ে করছে, হুট করে সে রূপ বদলায় ফেলবে, সে একটা সাইড কেটে ফেলবে, এটা সে কখনোই করে না। এখনো সে এরকম কোনো মোটিভেশন আমি তার ভিতরে দেখিনি। সে আমার প্রতি খুব দুর্বল। সে জানে যে আমি তাকে ভালোবাসি না, আমি তার সাথে সংসার করব, এবং এটা জানে যে আমাকে যে কেউ নরম করতে পারবে না, বা আমি সংসার ছেড়ে যাওয়ার মেয়ে না, এটা সে বুঝে। সে মানে খুবই হ্যাপি আমার সাথে থাকতে পারে। মানে ওর একটাই কথা, তুমি যাই করো আমাকে কখনো ছেড়ে যাও না, এটাই হচ্ছে ওর মানে একটা রিকোয়েস্ট। আমি নিতেই পারলাম না। এরকমটাই হয় হয়েছে না। আমার সাথে, এরকমটাই হয়েছে ভাইয়া। নিজের কাছে বিশ্বাস লাগে এখন যে কি করছি। আমি যখন বিয়ে করে আসছি আমার কাছে বিশ্বাস হয়নি, এবং 4 ঘন্টা আমি ওর দিকে তাকাই নাই। 4 ঘন্টা পরে এক পর্যায়ে আমার মনে হচ্ছে যে আমার ওকে দেখা উচিত। কারে বিয়ে করলাম? হ্যাঁ, এবং তাকায় দেখি ও ওর হচ্ছে ইমুতে একটা ছবি ছিল সেম ওই, বাট দেখা গেছে যে গায়ের রংটা একটু শ্যামলা। আর হ্যাঁ, এখন মানুষজন আমাকে নিয়ে ট্রল করে যে ও আমার সাথে যায় না, আমার সাথে ওকে মানায় না, দেখতে কেমন, এই কারণে আমি ফেস আনি না। আমি মাঝে মাঝে 2-1বার ট্রাই করছি, একটু সাইড থেকে ওকে নিয়েছি, ভিডিওতে একটু অ্যাঙ্গেল থেকে নিছি, আমি আসলে ভালো রেসপন্স পাই না। দেখা গেছে যে ওকে অপমান করে কথা বলে, এই কারণে আমি আসলে ওকে সামনে আনি না। আর আমি চাই না আমার ফ্যামিলির কেউ আসুক ক্যামেরার সামনে, এরকম আর কি। আচ্ছা, এটা নিয়ে আপনাকে সবচেয়ে বেশি কথা শুনতে হয়? হ্যাঁ, এটা নিয়ে আমি এমন ভাবে শুনছি বিগত আহ, বছর খানিক আমি শুনছি যে কি বিয়ে করছো, চেহারাই তো মানে 80 বছরের বুড়া, চুলগুলা পাকা। হরমোনালি প্রবলেমের থেকে কিন্তু অনেকের চুল পেকে যায়, তো ওর এই সাইডের চুলগুলো হালকা পাকা আছে, এই কারণে আমার অনেক কথা শোনা লাগছে। গায়ের রং নিয়ে কথা শুনছি, হাইট নিয়ে মানে যেখানে আমি ভাড়া থাকছি সে এলাকার অনেকে আমাকে বলছে তোমার হাজবেন্ড তো তোমার থেকে অনেক খাটো, তোমার সবার অসুবিধা কেন আপনার এ নিয়ে? সবার অসুবিধা। সেই ছোটবেলা থেকে সবারই অসুবিধা আমাকে নিয়ে, মানে আমাকে কেন যেন মানুষ অ্যাকসেপ্ট করতে পারে না। এটার আমি আমি মনে করি আমার বাবা মা নাই এই কারণে, আমার বাবা মা নাই এই কারণে। আর আমার মা যখন চলে যায়, আমার বাবাকে কিন্তু আমি খুব বেশি দিন পাইনি। আমি যখন ক্লাস 5-এ পড়ি তখন আমার বাবা কিন্তু মারা যান। আমি যখন ক্লাস 5-এর বার্ষিক পরীক্ষা দিব, আমার বার্ষিক পরীক্ষা চলাকালীন অবস্থায় আমার বাবা মারা গেছে। তো আমি কিন্তু বাবাকে খুব শর্ট টাইম পাইছি, আমার বাবাকে আমি পাইনি। মা চলে গেল 1 বছরের মাথায় ছেড়ে, বাবা চলে গেল 5 বছরের মাথায় ছেড়ে। কি নিয়ে বেঁচে আছেন তাহলে? আমি বললাম না যে আমার শূন্য একটা জীবন, আমার জীবনে কেউ নাই, একেবারে একা। এবং আমার একটা আতঙ্ক কাজ করে ভাইয়া, যে মানুষ একটু বয়স হয়ে মারা যায় না, যে বিছানায় পড়ে থাকে, প্রস্রাব পায়খানা বিছানায় করে। আমি সবসময় আল্লাহর কাছে বলি যে আল্লাহ ওরকম বয়সটা যেন আমি না পাই, আমি যেন এর আগেই দুনিয়া থেকে চলে যাই, যে আমি বিছানায় পড়ে থাকবো, আমাকে দেখার মতো কেউ থাকবে না, এই দিনটা যেন আমি না দেখি। কারণ মানুষ তো এরকম পর্যায়ে বাবা মাকেই দেখে না, আর আমাকে কে দেখবে? তো আমি সবসময় বলি আল্লাহর কাছে যে আল্লাহ আমাকে আপনি এতটা হায়াত দিয়েন না, আমি যেন খুব অল্প বয়সে মারা যাই, আর আমি যেন কারো ঘাড়ের বোঝা না হই। কখনো খাবারের কষ্ট করতে হয়েছে পুতুল? করছি, আমি খাবারের কষ্ট অনেক করছি। আমি ছোটবেলাও খাবারের কষ্ট করছি। অনেক সময় অনেক কিছু খেতে ইচ্ছা করতো, খেতে পারতাম না। আর বাবা মা না থাকলে খাবারের কষ্ট সবাই করে। আমি অনেক সময় স্কুল থেকে আসতাম, তখন একটা টিনেজ বয়স, 8-এ 7-এ,
তো সকালবেলা 8টা 9টায় যাইতাম, বিকাল 4টার দিকে আসতাম হাইটা হাইটা যাইতাম, হাইটা আসতাম। আসার পরে না এত খিদা থাকতো, অনেক সময় আমি খেতে পারতাম না। আর এত দেখা গেছে মাঝে মাঝে এত কম ভাত থাকতো, ওই ভাতে আমার পেট ভরতো না। তখন আমার আরো ভাত খেতে ইচ্ছে করতো, কিন্তু আমি ভাতের কষ্ট অনেক করছি জীবনে। এমনও সময় ছিল যে আমি স্কুলে হাইটা যেতাম, আমার রিক্সা ভাড়া ছিল না। টিফিন টাইমে সবাই খাবার খাইতো, আমার কাছে টাকা ছিল না, আমি না খেয়ে থাকতাম। আমার একটা বান্ধবী ছিল আমার এলাকায়, ও কিছুটা বুঝতো। তো ও আমাকে বলতো তুমি আমাদের সাথে যাও। ও রিক্সায় যাইতো, তো আমি ওদের সাথে রিক্সায় যেতাম। তো ওরা দুইজনে মিলে রিক্সা ভাড়া দিত, আর আমার তো টাকা নাই। তো আমি সবসময় রিক্সার উপর উঠতাম, রিক্সার উপরে পিছনে বসে আমি যাইতাম। আমার অনেক কষ্ট হইতো, তারপর ভাবতাম হাইটা যাব, পিছনে করে চলে যাই। তো আমার যে বান্ধবীটা আমাকে হেল্প করতো, ও বুঝতে দিত না, কিন্তু পাশের মেয়েটা ইগনোর করতো যে ও টাকা দেয় না, ও কেন রিক্সায় ওঠে, উপরে বসলে একটু নিচে বসতে অসুবিধা হয়। এরকম একটা সময় ছিল। এবং টিফিন টাইমে স্কুলে যখন সবাই টিফিন নিয়ে ব্যস্ত থাকতো, তখন স্কুলের পক্ষ থেকে যে টিফিনটা দিত আমি শুধু সেটাই খাইতাম। আর আমার জীবনে খুব কমই আমি ক্যান্টিনে গেছি, মানে টাকা দিয়ে কিছু খাওয়ার জন্য। আর এখন ভাইয়া বিশ্বাস করবেন না, আমার এখন খাবারের রুচি কমে গেছে। আমি আর এখন আগের মতো খাইতেই পারি না। এখন যে একটা টাইমে আমি ভাতের কষ্ট করছি, এখন আমি চাইলে অনেক ভাত খাইতে পারি, আমি খাইতে পারি না। একটা টাইমে আমি অনেক সাধারণ খাবারের জন্য কষ্ট পাইতাম, একটা বিস্কিট, একটা চানাচুরের প্যাকেট, একটু ঝালমুড়ি, একটু আচার। এখন আমি সারা দিন এগুলো খাইতে পারবো, কিন্তু আমার রুচি হয় না। মানে লাইফটা এখন এমন একটা পর্যায়ে আসছে, মানে পিছনে যারা আমার সাথে খারাপ ব্যবহার করছে তাদের আমার ভালো লাগে না। বলা যায় না তো। আমি, কত তারা আমার কিছু। অনেক কাছের মানুষ, তাদেরকে আমি দেখি, কেউ আছে দূরের তাদেরকেও দেখি, মানে আমার না তাদের পিছনের কথাগুলো আমার মনে পড়ে। মনে পড়লে না আমার তাদেরকে আর ভালো লাগে না, আমি একটু দূরে সরে যাই। এখন এমন একটা সিচুয়েশন যে এই বর্তমানে আমি যদি মনে করি আমার দুনিয়াতে বাবা মা ভাই বোন আত্মীয় স্বজন কেউ নাই। আর যারা আছে তারা যার যার লাইফ নিয়ে ব্যস্ত, অনেক ব্যস্ত। তো এই মুহূর্তে আমি একা, বাবা মা নাই যার, সে তো মানে সে তো দুনিয়াতে সম্পূর্ণ একা। এবং কি আপন ভাই বোনও নাই। মাঝে মাঝে খুব মনে হয় যে একটা আপন বোন যদি থাকতো, একটা আপন ভাই যদি থাকতো। জীবনে অনেক না বলা কথা আছে, যদি তাদেরকে একটু বলতে পারতাম। অনেক সময় অনেক কথা দেখা গেছে যাদের কাছে বড় হয়েছি তাদেরকেও বলতে পারি না। তো এরকম অজানা অনেক ভিতরে কষ্ট, যেগুলা নিজে 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 একা একা নিয়ে বয়ে চলতেছে। পুতুল, এই যে টিকটক থেকে কি বা ফেসবুক থেকে যে ইনকাম হয় তা দিয়ে কি চলে সংসার তোমার? বা সরি, ইকোনমিক্যাল কথা জিজ্ঞেস করছি, হাউ ইউ রানিং? এখন হচ্ছে আমার হাজবেন্ড, তো বললামই যে খুব সাধারণ একটা জব করে, তার জব সেক্টরটাও খুব সাধারণ এবং বেতনটাও। ফলোয়ার কত কোনটাতে? আমার এখন হচ্ছে আমার টিকটক আইডিটা তো ব্যান্ড হয়ে গেল, মানে নিয়ে নিল আর দিল না। সেকেন্ড আরেকটা আইডি খুললাম, 7 লাখ ফলো হওয়ার পরে ওইটাও নাই। বিগত অনেক দিন আমি টিকটক থেকে বিরত ছিলাম। এখন আবার টিকটকে যে অ্যাকাউন্টটা আছে এটা হচ্ছে প্রায় 3 লাখের কাছাকাছি এখন, মানে এটা জাস্ট আমি 2 মাস ধরে খুলছি, 2 আড়াই মাস ধরে। আর ফেসবুকে হচ্ছে এখন 1.5 লাখের একটা আইডিয়া আছে, ওইটা চালাই। এবং আরেকটা আইডিয়া আছে হচ্ছে 55-60 হাজারের ফলোয়ার, এরকম আর কি চলতেছে। তোমার তো সবই নিয়ে নিছে অ্যাকচুয়ালি। আমার সব শেষ, এখন আবার মিলিয়ন। নতুন করে আমি শুরু করতেছি, এরকম আর কি। টিকটক থেকে বন্ধু হয়? না, সোশ্যাল মিডিয়ার কেউ বন্ধু হয়? না, কেউ ভালো চায় না, কেউ ভালো চায় না, বন্ধু তো হয় না, এবং কি কেউ ভালোই চায় না। যখন আপনি তার সাথে যোগাযোগ করার চেষ্টা করবেন, যদি দেখে যে আপনার গ্রোটা একটু বেশি তার থেকে, আপনাকে মানে সে ইগনোর করবে, একটা সলিউশন দিবে না, একটা বুদ্ধি দিবে না, একটা কিছু আপনি জানতে চাইতে পারেন, দিবে না। টিকটকে হচ্ছে বন্ধু হয় না আমি মনে করি। ফেসবুকেও সেম। একটা কথা বলছিল যে কতটা নিচে নামতে হয়, কতটা পরিশ্রম করতে হয় একটা আইডি উঠাতে, এই লাইনটা একটু ব্যাখ্যা করো তো। এটা হচ্ছে এখন অনেক সময় কিছু কিছু ভিডিও থাকে না যে করতে মন চায় না, তারপরেও করা লাগে একটু ফর ইউতে যদি যায়, যে এটা জোকিং পার্ট, এটা আমার সাথে যায় না, এটা ফালতু একটা ডায়লগ, যেটা আমার ভালো লাগে না, পার্সোনাল লাইফে ভালো লাগে না, ওইটার সাথে করলে দেখা যাচ্ছে ওইটা বেশি ভিউ হয়।
কিন্তু একটা সুন্দর একটা কথা, সুন্দর একটা ব্যাখ্যা ওইগুলো পছন্দ করে না। এবং কিছু কিছু সময় নাচানাচি লাফালাফি এত পছন্দ করে, একটা সুন্দর একটা আভিজাত্যপূর্ণ একটা ভিডিও ওইটা সিন করে না। হ্যাঁ, টিকটকের ফর্মুলা আমিও বুঝি না, যে যত ভালো জিনিস দেয় তত কম ভিউ হয়, হুম যত ফালতু জিনিস দেয় তত বেশি তত view হয়। বেশি ভিউ হয়। এটা এখন ফেসবুকেও এরকম, এই ফেসবুকের ক্ষেত্রেও এরকম হয়ে গেছে আস্তে আস্তে, যে ভালো কোনো কিছু দেখে না, আজে বাজে বা নাচানাচি গান ফান এই অযথা অপ্রাসঙ্গিক কথাবার্তা, মানে যা ইচ্ছা তাই, ওইটা আপনার এত মনোযোগ দিয়ে দেখবে, এত ভিউ হবে। আর যেটা একটু সুন্দর সামাজিক, একটা সুন্দর ব্লগ, একটা রান্নার ব্লগ, ওইটা যতটুকু না ভিউ হয়, একটা ফালতু একটা কথা নিয়ে একটা টপিক নিয়ে কথা বলে তার চেয়ে বেশি ভিউ হয়। অদ্ভুত, অদ্ভুত। আপনি আহ, নিজের ব্লগে কি টাইপের জিনিস করেন? এখন হচ্ছে ব্লগিং এ আমি রান্নার আইটেমটা রাখি, বা মাঝে মাঝে কিছু কিছু গল্প শোনাই। দেখা গেছে একটা রান্না করতেছি, পাশাপাশি একটা গল্প বলতেছি, ভয়েসটা থাকে একটা গল্প, একটা রান্নার ভিডিও, বা একটা কোথাও বেড়াতে গেছি, একটা ট্যুর, বাবার বাড়িতে আসছি, শ্বশুর বাড়িতে গেছি, নানার বাড়িতে আসছি, এই টাইপের ব্লগিং গুলো করি এখন। ওকে বোন, থ্যাংক ইউ।